একজন প্রত্যক্ষদর্শীর জবানিতে পুরো ঘটনার বর্ণনা। আমার নাম হাকিব মিয়া। পৈতৃকভাবে আমরা ছিলাম বাগেরহাটের দক্ষিণ পশ্চিমে এক ঘন জঙ্গল ঘেরা গ্রাম, যার নাম কাবিলপুর। এখন গ্রামটার খুঁজে পাওয়া যাবে না, মানচিত্রেও নেই। সরকার সেই জায়গা বর্জিত এলাকা বলে লাল দাগ দিয়ে রেখেছে, কিন্তু আমি জানি কেন রেখেছে। কারণ আমি ছিলাম সেই অভিশপ্ত রাত্রের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী। আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রেকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা বা নিজের লেখা গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প হাড়কে খোঁজি। বিভিন্ন চরিত্রে নোমান এবং স্যাডি। আমাদের আজকের গল্পটি সবার জন্য। কোনো ধরনের অসামাজিক কাজ বা কুসংস্কারকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন হাড় খোঁজি। ঘটনাটা শুরু হয়েছিল 2021 সালের নভেম্বরের শেষ সপ্তাহে। শীত জমে এসেছিল, জঙ্গল ঘন হয়ে উঠেছিল, আর সন্ধ্যার পর থেকেই হঠাৎ বাতাসে একটা পচা ধাতব গন্ধ ভেসে আসতো। কেউ টের পেত না কোথা থেকে আসছে। গ্রামের উত্তর দিকে একটা পরিত্যক্ত কুটির ছিল। আগে এক তান্ত্রিক ভিক্ষু থাকতো সেখানে। বছর 10 আগে আগুন লেগে সেই ঘরটা পুড়ে যায়। সেই থেকেই ওই জায়গায় কেউ যেত না। একদিন সকালে দেখা গেল ওই পোড়া বাড়িতে নতুন কেউ আসছে। তোর কি কাজ? এই বয়সে উল্টা পাল্টা নেশা কইরা চোখটার কি দশা করছস? আই নাই যাইয়া চেহারাটা দেখিস। চাচা, আমার কথা বিশ্বাস করতেছেন না তো? চলেন, আমার সাথে চলেন। দূর বেড়া যা, বাড়ি যা। কি না কি দেখছস? চাচা, বিশ্বাস করবেন না, পোড়া বাড়ির মধ্যে দেখা কালো ধোয়া উঠতাছিল। দেখছ? দূর সারা নিগাত কিছু খাইছস তুই? আমাগো গ্রাম জ্ঞান আশেপাশে 10 গ্রামের মানুষ ওই দিকে যায় না। আর আর তুই তুই ওই জায়গায় ধোয়া উঠতে দেখছস? দূর সারা তুই নিগাত কিছু খাইছস? ধুর, এই আপনার সাথে দেখা হওয়াটাই আমার ভুল হইছে। যাই। এই 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 সারা তুই কি কইলি? তুই বড়রা প্রথমে রফিকের কথা পাত্তা দেয়নি, কিন্তু তার পরদিন থেকে যা ঘটতে লাগলো সেটা বর্ণনা করাও কঠিন। এই মালেক, কই রে তুই? হুজুর, এই গাবিগুলারে সকালে খাওন দিছস? হুজুর, আপনার তাবুকটা বানাইয়া শেষ করলাম। এখনই দৌড় দিয়া যাইয়া গাবিগুলারে খাওয়ান দিতেছি। এই তোগরে দিয়া কিচ্ছু হবে না রে। কতদিন বলছি সকালে আইসা এই গাবিগুলার আগে খাওন দিবি। হারামজাদারা নিজে তো পেটটা বইরা খায়ালো। হুজুর, হুজুর। এই কিরে, কি হইলো? প্রথমেই হারিয়ে গেল ফজলু মোল্লার গাভী, তারপর সালামত চাচার খাসি,
পরের সপ্তাহে আমজাদ পাগলার হাঁসের খামার রাতারাতি খালি। কারো চোখে কিচ্ছু পড়ে না, কিচ্ছু শোনা যায় না। শুধু সকালে ঘাসে দেখা যায় টাটকা লাল রক্তের দাগ, আর মাঝে মাঝে দেখা যায় এমন সব হাড় ছড়িয়ে আছে, কেউ যেন সেগুলো দাঁত দিয়ে টেনে ছিঁড়ে মাংস ছাড়িয়ে খেয়েছে। এরপর আমরা সবাই মিলে গ্রামের প্রধানের বাড়ি যাই। আপনারা আমার কাছে এর আগেও আসছেন। আমি রাতে পাহারার জন্য লোক বাড়ায় দিছি। আগে যেখানে 2 জন লোক ছিল, এখন সেই জায়গায় 4 জন লোক পাহারা দিতেছে। কিন্তু তাতেও তো সমস্যার কোনো সমাধান হইল না। হুজুর আসসালামু আলাইকুম। আমি কয়দিন আগে সেই পোড়া বাড়িতে কালো ধোঁয়া উঠতে দেখছিলাম। কালো ধোয়া? হুজুর আমারে কইছিল, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। এই কথা আগে বলো নাই কেন? আজকাল লোকজন মিলা সেখানে যাও, কি হইতেছে দেখা দরকার। বাইরের থেকে কোনো চোর ডাকাত এসে আবার আস্তানা বানাইল না তো? আমি তখন যুবক, বয়স 31। শরীরে সাহস ছিল, বুকের ভিতর ছিল কৌতূহল। সবার আগে আমি নিজেই গেলাম কুটিরটা দেখতে। দূর থেকেই কেমন একটা শ্বাসকষ্ট অনুভব হলো, শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরটা সেই আগের মতোই পুড়ে ছাই হয়ে পড়ে আছে। ঘরের ভিতরে ঢুকতেই মেঝেতে চোখ পড়ল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাড়। না, শুধু হাড় না, মানুষের দাঁতও। দেয়ালে লেখা, মাংসের চেয়ে পবিত্র কিছু নেই। লেখাটা দেখে আমি খুব অবাক হলাম। কোনো জন্তু জানোয়ারের পক্ষে তো লেখা সম্ভব না। আর যদি কোনো মানুষের কাজ হয়, তাহলে তাহলে সে কাঁচা মাংস খায় নাকি নাকি কোনো জিন? মনের মধ্যে নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সেদিন রাতেই শুরু হলো জাহান্নামের দ্বার খুলে যাওয়ার মতো এক আতঙ্ক। গ্রাম থেকে একে একে মানুষ হারাতে লাগলো। মাস্টার কাকা, ও মাস্টার কাকা, বাড়িতে আছেন? কেডা? ও ও লাবলু, তা এত সকাল সকাল? কাকা, আপনি সেদিন স্কুলে কইলেন না আমার মাইয়া রুকাইয়ার জন্য রিমি মায়ের নোটগুলো দিবেন? তার তো পরীক্ষা শেষ হয়েছে, তাই চলে আসলাম আর কি। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়াও। রিমি, মা রিমি, দরজাটা খোলো। রিমি, কি ব্যাপার, দরজা খুলতেছে না কেন? চাচা, কি হয়েছে? রিমি তো দরজা খুলতেছে না। কি কম চাচা? সরেন সরেন, দরজা ভাঙতেইব, সরেন। রিমি, আল্লাহ, আমার এই সোহেলের অবস্থা কি কে করল আল্লাহ? ও রিমির মা। প্রথমে রিমি, তারপর রুকাইয়া, তারপর রফি। তাদের কোনো দেহ পাওয়া যায়নি, শুধু শরীরের হাড়। কিন্তু এত পরিষ্কার, যেন যেন ধারালো ছুরি নয়, বরং কেউ দাঁত দিয়ে কেটে কেটে গিলে খেয়েছে। মাংস নেই, রক্ত নেই, কেবল হাড়। আমি, কাশেম ডাক্তার, রবিউল আর মুন্না, এই 4 জন মিলে এক রাতে সেই কুটিরে গেলাম। ঘরের দরজায় তালা নেই, কিন্তু দরজাটা ঠেলে খোলা যায় না, যেন ভেতর থেকে কেউ ধরে রেখেছে। কাশেম বলল, এই হাকিম, এই বুঝছ, আমার মনে হচ্ছে ভিতরে কিছু একটা আছে।
এরপর আমি আলতো করে জানালায় তাকালাম। ঘরের ভেতরে যে বসে আছে সেটা মানুষ না। তার শরীরের গঠন মানুষের মতো হলেও হাতগুলো ছিল অনেক লম্বা। প্রত্যেক হাতে 8টা করে আঙুল, আর আঙুলের মাথায় ধারালো মুখ, যেমন জং ধরা ছুরিতে থাকে। সে হঠাৎ ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো, কিন্তু তার চোখে কোনো মানুষের দৃষ্টি ছিল না, ছিল খালি একটা গর্ত। যেন কেউ সেখান থেকে চোখ তুলে নিয়েছে। রবিউল আর মুন্না ভয় পেয়ে দৌড় দেয়। আমি কাসেমকে ধরে চুপ করে মাটিতে বসে পড়ি। একটা বিকট শব্দ শুনে দুইজনই কানে হাত দিয়ে সূরা কালাম পড়তে শুরু করে দেই। প্রাণে বেঁচে ফিরে আমরা প্রধানকে ঘটনাটা জানাই। আমরা বুঝতে পারলাম নাসিম নামে যে লোকটা কুটিরে থাকতো সে মানুষ না, সে একটা কাফের জিন। আর সে যে ধ্বংসযোগ্যতা ছড়াচ্ছে সেটা কোনো অভিশাপ না, এটা একটা পরিকল্পিত শিকার। আমরা তখন গ্রামের মানুষদের নিয়ে হুজুরের কাছে যাই। নাসিম যে পথ বেছে নিয়েছে সেটা নিষিদ্ধ জাদুর পথ। সে নিজের আত্মা বিক্রি করে খোলা রেখেছে এমন এক দরজা যেটা একবার খুললে শুধু মানুষ নয়, পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। আর সেটাই হলো, সত্যি হলো সেই হুজুরের কথা। সেই রাত 14ই ডিসেম্বর 2021, আমরা সবাই বুঝতে পেরেছিলাম আজ কিছু একটা ঘটবে, কিন্তু কেউই তার জন্য প্রস্তুত ছিলাম না। গ্রামের মাঝখানে হঠাৎ বিশাল এক গর্ত। মাটির নিচ থেকে যেন কিছু একটা বেরিয়ে এলো। কুটির থেকে আগুনের মতো ধোঁয়া উঠছে, ভেতর থেকে ভেসে আসছে একসাথে শত কণ্ঠের কর্কশ আওয়াজ। আরো দাও, আরো মাংস দাও, আরো দাও, আরো মাংস দাও। আমরা যারা বেঁচে ছিলাম পালালাম। কেউ পিছনে ফিরে তাকায়নি। শুধু সকালের কুয়াশার ভেতর কেউ একজন দেখেছিল নাসিম দাঁড়িয়ে, তার মুখে কামড়ে ধরা মানুষের হাড়। আমি এরপর পালিয়ে যাই। এতগুলো বছর হয়ে গেছে, কিন্তু জানেন, গত সপ্তাহে আমার ছেলে লালচে একটা কলস কুড়িয়ে এনেছে খেলার ছলে। আমি যখন কলসটা দেখি আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা নেমে যায়। এটা হলো সেই কলস যেটার ভেতর তাকে ডাকা হতো। আমি সেটা আগুনে পুড়িয়ে ফেলি, কিন্তু আগুন নেভে না, পানি দিয়ে শুকায় না। কুড়িয়ে আনা কলসটা এখনো আমার ঘরের এক কোণে পড়ে আছে। আমি মাঝে মাঝে রাতে শুনি, আরো দে, আরো দে। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন। এস ও এস স্টোর অফ স্টোরিজকে।